নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় আবার চলে এসেছি আপনাদের সামনে ফের যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে। সকাল 7টা মতো বাজে, তৈরি হয়ে বেরিয়ে পড়েছি আমরা মানে এই সফরে আমার সঙ্গী আমার স্ত্রী চন্দ্রানী। যাওয়া এবং খাওয়ার নিয়মিত দর্শক যারা, তাদের সঙ্গে চন্দ্রানীর আলাপ তো আছেই। আমরা দুজনে আজ চলেছি রানাঘাট। চূর্ণী নদীর তীরে নদিয়ার এই প্রাচীন জনপদ আজ ঘুরে দেখব আমরা। সকাল সকাল বেরিয়েছি, তাই রাস্তা একটু ফাঁকা ফাঁকাই আছে। প্রথমে যশোর রোড, এরপরে আমরা ধরে নেব বারাসত থেকে 34 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তায় সোজা রানাঘাটের ওপর দিয়ে যায় উত্তরবঙ্গে। আধ ঘন্টার মধ্যেই চলে এলাম বারাসতে। সকাল বলেই নির্বিঘ্নে পেরিয়ে গেলাম বারাসতের কলোনি মোড় বা হেলাবটতলা। এই রাস্তা এমন 4 লেন, মাত্র 7-8 কিলোমিটার, অর্থাৎ মিরহাটি পর্যন্ত। তারপর থেকে জাগুলি পর্যন্ত রাস্তার হাল বেজায় খারাপ। বড় জাগুলির পর থেকে দারুণ রাস্তা। এবারে আমার পক্ষীরাজ ছুটল স্বতঃস্ফূর্ত গতিতে। এবারে বরং যেতে যেতেই রানাঘাট সম্পর্কে 2-4 কথা জেনে নেওয়া যাক। রানাঘাটের প্রাচীন নাম ব্রহ্মডাঙ্গা। তারপর রানা ডাকাতের নামে এই পল্লীর নাম হয় রানাঘাট। তবে কারো কারো মতে আকবরের আদেশে রানা টোডরমল এই অঞ্চলে জমি জরিপ করতে আসেন। তার নাম অনুযায়ী এই অঞ্চলের নাম হয় রানাঘাট। আবার অনেক গবেষকের মতে রাজা কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় স্ত্রীর নাম অনুযায়ী এই স্থানের নাম হয় রানীঘাট। সেই রানীঘাট থেকেই আজকের রানাঘাট। ইতিহাসবিদ প্রিঙ্গেলের দাবি, অষ্টাদশ শতাব্দীতে রণ নামে এক দুর্দান্ত ডাকাত রানাঘাটকে তার ঘাঁটিতে পরিণত করে। সেই ডাকাত রণর নামেই রণঘাট বা প্রকারান্তরে রানাঘাট। প্রিঙ্গেলের মতে চূর্ণী নদীর তীরে অবস্থিত রানাঘাট একেবারেই কোনো নতুন শহর নয়। রেনেলের মানচিত্রে রানাঘাটের উল্লেখ রয়েছে। 1863 সাল থেকে এটি রানাঘাট মহকুমা সদর হিসেবে পরিচিত হয়। 1864 সালের 21শে সেপ্টেম্বর রানাঘাট পুরসভার প্রতিষ্ঠা হয়। একসময় উচ্চাঙ্গ সঙ্গীতের পীঠস্থান ছিল রানাঘাট। মূলত পাল চৌধুরী পরিবারের পৃষ্ঠপোষকতায় এবং পাল চৌধুরীদের সভাগায়ক নগেন্দ্রনাথ ভট্টাচার্যের কৃতবিদ্যতায় পাল চৌধুরীদের মেহফিল দেশ বিদেশের উচ্চাঙ্গ শিল্পীদের মিলনমেলায় পরিণত হতো। নগেন্দ্রনাথ ভট্টাচার্য তার 2 প্রখ্যাত শিষ্য নগেন্দ্রনাথ দত্ত ও নির্মল কুমার চট্টোপাধ্যায়কে নিয়ে রানাঘাট ঘরানার জন্ম দেন। রানাঘাটের সাহিত্য এবং সংস্কৃতিকে আলোকিত করেছেন রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়, অমিয় বন্দ্যোপাধ্যায়, নাট্য নির্দেশক দেবনারায়ণ গুপ্ত, কবি গোবিন্দ চক্রবর্তী, নিজন দে চৌধুরী, তীর্থ মোদক, পঞ্চানন বন্দ্যোপাধ্যায়, জয় গোস্বামী প্রমুখ। ফলে রানাঘাটকে শিক্ষা, সংস্কৃতি এবং শিল্পচর্চার পীঠস্থান বলা যেতেই পারে। কথা বলতে বলতে এসে পড়েছি রানাঘাটের কাছাকাছি। বেগোপাড়া এসে ছেড়ে দিলাম জাতীয় সড়ক। বাঁদিকে সার্ভিস রোড ধরে সামান্য গেলেই বাঁদিকে পড়ল বেগোপাড়া চার্চ। আজ আমাদের প্রথম দ্রষ্টব্য এটাই। জাতীয় সড়কের ধারেই থাকা এই গির্জাটিতে সকালবেলায় নির্জনতা ঘিরে আছে। গির্জাটি কিন্তু বেশ সুন্দর। খ্যাতিতে, জনপ্রিয়তা এবং সৌন্দর্যে ব্যান্ডেল চার্চের পরেই নাকি এই চার্চের অবস্থান। প্রতিষ্ঠাতারা একে বলেছেন গির্জা মন্দির। এই গির্জার প্রাচীন পুরোহিত অবশ্য এর নাম রেখেছিলেন আওয়ার লেডি অব গুয়াডালুপ। আওয়ার লেডি অব গুয়াডালুপ এই নামকরণের পিছনে অবশ্য আছে এক দীর্ঘ কাহিনী। চলুন গির্জাটি ঘুরে দেখতে দেখতে সেই কাহিনী ছোট্ট করে শোনা যাক। রানাঘাটের এই ক্যাথলিক চার্চের প্রতিষ্ঠা হয়েছিল মেক্সিকোর এক কাহিনীকে কেন্দ্র করে। এক আদিবাসী ছেলেকে পাহাড়ের ওপরে মাদার মেরি দর্শন দিয়েছিলেন। ওই ছেলেটি সেই কথা তার প্রতিবেশীদের বললেও কেউ বিশ্বাস করেনি। ছেলেটি এরপর পাহাড়ে যায় আবার। মাদার মেরিকে এই বিশ্বাস না করার কথাটি বলে। ছেলেটিকে সত্য প্রমাণ করতে মাদার মেরি একটি গোলাপ ফুলে ভরা চাদর আশীর্বাদ হিসেবে দেন। সেই চাদর নিয়ে আদিবাসী ছেলেটি প্রতিবেশীদের কাছে ফিরে যায়। তখন সেই চাদরের ওপর ফুটে ওঠে মাদার মেরির মুখ।
এই ঘটনা ঘটেছিল কোনো এক 12ই ডিসেম্বর। ওই চাদরের জন্য ছেলেটির কথা মেক্সিকো স্থানীয় বাসিন্দারা শেষ পর্যন্ত বিশ্বাস করেন। ক্যাথলিক সম্প্রদায় এই কাহিনীকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সাড়ম্বরে পালন করে। সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে এই চার্চটি। সুন্দর পরিবেশে গির্জাটির ভিতরের কারুকাজও দেখার মতো। এখন অবশ্য ভিতরে সংস্কারের কাজ চলছে। নির্জন প্রার্থনাগৃহ প্রতি রবিবার এবং উৎসবের দিনে জনসমাগমে ভরে ওঠে। ভিতরে এবং বাইরে সব দিকে এই গির্জা তার সৌন্দর্য বজায় রেখেছে সমানভাবে। খানিক সময় এখানে কাটিয়ে ফের রওনা দিলাম আমরা। গির্জার সামনে থেকে একটা রাস্তা গিয়েছে পূর্ব দিকে কুপার্স ক্যাম্পে, সেই পথে ধরেছি আমরা। এই রাস্তা ধরে মাত্র 3 কিলোমিটার গেলেই পড়বে করুণাময়ী কালী মন্দির, সেখানেই যাচ্ছি আমরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সেনা ছাউনি ছিল কুপার্স ক্যাম্পে। সেনাবাহিনী চলে যাওয়ার পর বড় গোডাউন, ঘর, হাসপাতাল সবই ছিল। ওপার বাংলা থেকে ভিটেমাটি হারানো মানুষ এসে আশ্রয় পান এখানে। 1996 সালে এটি 12 আসন বিশিষ্ট কুপার্স ক্যাম্প নোটিফাইড হিসেবে ঘোষিত হয়। এবারে চলে এসেছি কুপার্স ক্যাম্প করুণাময়ী কালী মন্দিরে। এই মন্দিরের সঙ্গে দেশভাগের যন্ত্রণার কথা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ধীরে ধীরে মন্দিরের পরিসরের ব্যাপ্তি ঘটে বর্তমানে এই বড়সড় সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। 2 দিন আগে এখানে উৎসব ছিল। তার প্যান্ডেলের বাঁশ বাঁধা থাকায় মন্দিরের ছবিটা খুব ভালো করে তোলা গেল না। তবে এটি আকারে প্রকারে এই অঞ্চলের সবচেয়ে বড় মন্দির বলে দাবি স্থানীয়দের। করুণাময়ী মা ছাড়াও এই মন্দিরে অনেক দেবতার বাস। রাধাকৃষ্ণ, জগন্নাথ, মা মনসা, শিব অনেকেই আছেন স্বমহিমায়। মাঝে রয়েছেন মা করুণাময়ী। করুণাময়ী কালীরই এক রূপ। পুরোহিতের কাছে শুনলাম এই মন্দিরের বয়স নাকি শতাধিক। যদিও প্রধান তোরণে মন্দিরের স্থাপনাকাল দেয়া আছে 1950 সাল। মন্দিরের এই আধুনিক রূপ প্রাপ্তি হয়েছে বছর 13 আগে। রক্তজবার উপরে মায়ের শান্তময়ী রূপ প্রতিষ্ঠিত। নিত্য পুজো হয় মায়ের এখানে। কুপার্স ক্যাম্প থেকে এবার বেরোলাম আমরা। এবারে যাব আইসতলা। চূর্ণী নদী আইসতলাকে রানাঘাট শহরের থেকে আলাদা করেছে। আইসতলা যেতে হলে তাই জাতীয় সড়ক ধরে সামান্য গিয়ে নদী পার করে নিতে হয়। এরপর জাতীয় সড়ক ছেড়ে নেমে যেতে হবে সার্ভিস রোডে। এই রাস্তা ধরে মিনিট 4 গেলেই আইসতলা পড়বে। আমরা চলে এসেছি আইসতলা কৃষ্ণচূড়া মোড়ে। এখানেই আছে হেমন্ত করের লুচির দোকান। রাস্তার ধারে ছোট্ট দোকান, আলাদা করে দেখে তেমন কিছু মনেও হয় না। কিন্তু হেমন্তর এই লুচির কথা আমি কলকাতায় বসেই শুনেছিলাম।
আপনারা যারা রানাঘাটে ট্রেনে আসবেন তারা স্টেশনের কাছে অনেক ভালো ভালো দোকান পাবেন প্রাতরাশের জন্য। সেক্ষেত্রে আইসতলার দূরত্ব একটু বেশিই পড়ে যাবে, কিন্তু গাড়ি বা বাইকে এলে একবার এদিকে আসতে অনুরোধ করব। হেমন্তর লুচির দাম এই বাজারেও 2 টাকা পিস, 10 টাকায় 5টা লুচি, সঙ্গে অফুরন্ত তরকারি। ডিম সিদ্ধ নিলে তার দাম পড়বে 8 টাকা। দামে কম, মানেও ভালো হেমন্তর এই লুচি। দোকানে খুব ভিড় থাকে, হেমন্তও বেজায় ব্যস্ত, দিয়ে কুলিয়ে উঠতে পারছে না। একটু ফাঁকা পাবো বলে আমরা অপেক্ষা করলাম মিনিট 15। গরম গরম লুচি ভাজা হচ্ছে দেখে আমাদের খিদেটা যেন বেশ নাড়াচাড়া দিয়ে উঠল। সে কোন সকালে বেরিয়েছি বলুন তো। এবার আমাদের পালা। আমার স্ত্রী পেয়ে গিয়েছে লুচি। তরকারির সঙ্গে শশার কুচি, টমেটো সস এবং কাসুন্দিও দেওয়া হয় এখানে। ওর অভিব্যক্তি বলছে হেমন্তর লুচি কিন্তু খারাপ নয়। এবার আমার পালা। খিদেও পেয়েছে বেশ, দেখা যাক হেমন্তর লুচি তৃপ্ত করতে পারে কিনা। হাতে এসে গেছে গরম গরম লুচি। আসলে কলকাতায় বসেই এই হেমন্তর কথা আমরা শুনেছিলাম। হেমন্তর এই লুচির নাম কলকাতা অবধি ছড়িয়েছে। আমার যারা বন্ধুবান্ধব এখানে আছে, পরিচিতরা আছে, তারাও বলেছিলেন যে এই লুচি। হেমন্তর দোকানটা কিন্তু রানাঘাট শহরের একটু বাইরে, আইসতলা বলে একটা জায়গা, সেই আইসতলার এই কৃষ্ণচূড়া মোড়ে। তো এসে দেখলাম প্রচণ্ড ভিড়। আমাদের এই হেমন্তর লুচি খাওয়ার জন্য কিন্তু মিনিট 15 করে দাঁড়াতে হয়েছে, তারপরে এই লুচি পেয়েছি। লুচির সাইজ যে খুব বড় তা নয়, কিন্তু তবুও 2 টাকা এই বাজারে লুচি খাওয়া এটা একটা বেশ ইয়ের ব্যাপার। হেমন্ত তার সঙ্গে তরকারিও দেয়, লুচি, এবং তার সঙ্গে ডিম সেদ্ধ আছে। আমি অবশ্য ডিম সেদ্ধ নিয়েছি। ওর অবশ্য হেমন্তর যেটা স্পেশালিটি এখানে সেটা হচ্ছে হাফ বয়েল ডিম। আমি অবশ্য ফুল বয়েল ডিম নিয়েছি, তার সঙ্গে লুচি। আর যেটা আছে এই তরকারির সঙ্গে ওর একটু সস এবং সালাড, আর তাছাড়া সেটা কী বলে, কাসুন্দি দেওয়া আছে। তাহলে একটু খাওয়া যাক লুচি। সকাল সকাল লুচি, ঘুগনি, কোনো দিনও ডালও করে, ছোলার ডালও করে, তরকারি করে, ঘুগনি করে। আজকে ঘুগনি হয়েছে। বাহ, বেশ খেতে। গরম গরম লুচির সঙ্গে ঘুগনিটার টেস্টও ভালো। হেমন্তের দোকানে কেন ভিড় সেটা বুঝতে পারছি। ছোট্ট দোকান, তা সত্ত্বেও দিয়ে সামাল দিয়ে পাচ্ছে না, এবং সকাল 7টা থেকে বেলা 2টো পর্যন্ত নাকি চলে এই দোকান। খুব ভালো। আমরা খেতে থাকি। লুচির পরে আমাদের রান্নাঘাট দেখা শুরু হবে। আরও হয়ে গেছে, আরও কিছুটা হবে, পরের দর্শকে আমরা যাচ্ছি। আগে একটু লুচি। লুচির সাইজ ছোট হলেও স্বাদ সত্যি ভালো, তরকারিটাও অনেকটাই মেলে। জনপ্রতি মাত্র 18 টাকায় লুচি, তরকারি, ডিম সেদ্ধ সহযোগে আমাদের সকালের জলখাবারটা দারুণ হলো। কিন্তু হেমন্তর ব্যবহারটিও বেশ ভালো। ভিড়ের জন্য আমাদের সেভাবে আপ্যায়ন করতে না পারায় বারবার দুঃখ প্রকাশ করল। আবার আসবো প্রতিশ্রুতি দিয়ে শেষমেশ বিদায় নিলাম আমরা। এবারে যাচ্ছি রানাঘাট শহরের মধ্যে। আবার জাতীয় সড়ক ধরে নদী পেরিয়ে যেতে হবে শহরে। গাড়ি না থাকলে অবশ্য ছোট ব্রিজ পেরিয়ে সহজেই চলে যাওয়া যায় রানাঘাট শহরের মধ্যে। সকাল প্রায় 10:30 মতো বাজে। রীতিমতো ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে শহরে। পুরনো বর্ধিষ্ণু শহর, খুব স্বাভাবিকভাবেই গলি ঘুজি, সংকীর্ণ রাস্তাঘাট। এসবের মাঝেও শিল্প, সংস্কৃতি এবং আভিজাত্যের অনুরণন এখনও অনুভূত হয় এই শহরের আনাচে কানাচে। আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী তলায়। শহরের প্রায় মধ্যভাগে সিদ্ধেশ্বরী মন্দির। এই অঞ্চলে খুব জাগ্রত এবং জনপ্রিয় হলেও মন্দিরের জায়গা বড়ই কম। রানাঘাটের দেবী সিদ্ধেশ্বরীর সঙ্গে জড়িয়ে আছে রণ ডাকাত বা রানা ডাকাতের নাম। আসলে এই দেবীর পুজো করত ওই ডাকাত সর্দার। সম্ভবত সেই সময় এই পুজো মূর্তি তৈরি করে করা হতো না, ঘটে কিংবা বেদিতে পুজো করা হতো। ডাকাত সর্দারের শেষ জীবনে অথবা তার মৃত্যুর পর এই মূর্তি প্রতিষ্ঠা হয়। জনশ্রুতি রয়েছে পরবর্তীতে কৃষ্ণনগরের রাজা
কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পান অনাদরে রয়েছেন দেবী। তারপরেই তিনি মূর্তি প্রতিষ্ঠা করেন। স্বপ্নাদেশ মতোই রানাঘাটের ডাকাতকালী প্রতিষ্ঠিত হয়, যা আজ সিদ্ধেশ্বরী কালী নামেই পরিচিত। গড়ে ওঠে মন্দিরও। 1302 সালে রাজনারায়ণ কুণ্ডুর ভাতৃজা ইছামতী দেবী এই বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। সেই সময় মহারাজ বর্ধমানের ব্রাহ্মণ পরিবারকে ওই কালী পুজোর দায়িত্ব দিয়েছিলেন। বর্তমানে সিদ্ধেশ্বরী মন্দিরে কালী মূর্তি ছাড়াও মহাদেব এবং রাধাকৃষ্ণ বিগ্রহের নিত্য পুজো হয়। শ্বেত মর্মর প্রস্তরে তৈরি 2 ধাপ বিশিষ্ট পঞ্চভুজ বা পঞ্চকোণ পঞ্চমুণ্ডের আসনের ওপরে দেবী বিগ্রহ প্রতিষ্ঠিত। সিদ্ধেশ্বরী নাম হলেও দেবী মূর্তিটি সিদ্ধেশ্বরী বিগ্রহ কিন্তু নয়। এই মূর্তি উৎকৃষ্ট কালো কোষ্ঠীপাথর দ্বারা নির্মিত এবং শ্বেতপ্রস্তর খোদিত মহাদেব। মন্দিরগৃহ সাবেক আমলের 20 বর্গা ছাদ, মর্মর দ্বারা বাঁধানো মেঝে। সম্মুখদ্বারটি যে প্রাচীনকালে তা দেখলেই বোঝা যায়। মন্দিরের সামনে বলিদানের থান, তারপর নাট মন্দির। নাট মন্দিরটি দালান জাতীয় সাদামাটা আচ্ছাদিত স্থান, শিল্প এবং বৈশিষ্ট্য বর্জিত। বেশ কয়েকজন নাট মন্দিরে বসে আছেন দেখলাম। এবারে এসেছি পাশেই থাকা ব্রজবল্লভ মন্দিরে। সিদ্ধেশ্বরী মন্দির থেকে 2 মিনিটের হাঁটা পথ। পথের ধারেই সাদা রঙে সুদৃশ্য মন্দিরটি নজর কাড়ে। মূল মন্দিরের বয়স প্রাচীন হলেও এখন এটি একটি নবনির্মিত দালান মন্দির। মন্দিরের কোষ্ঠীপাথরের কৃষ্ণ এবং অষ্টধাতুর রাধিকা এবং অন্যান্য বিগ্রহ নিত্য পূজিত। লাগোয়া একটি দালানে নবচূড়াযুক্ত মন্দিরে প্রাচীন শিবলিঙ্গ, সিংহবাহিনী এবং গণেশের বিগ্রহ আছে। ব্রজবল্লভ মন্দির থেকে 2 পা এগোলেই পড়ে নিস্তারিণী মন্দির। সুন্দর দেখতেই মন্দিরটি রানাঘাট শহরের বড়বাজার এলাকায়। জমিদার রতনচন্দ্র পাল চৌধুরী, তিনি নিঃসন্তান ছিলেন। রতনবাবু মারা যাওয়ার পর এই মন্দির নির্মাণ করেছিলেন তার স্ত্রী উজ্জ্বলমণি দাসী। সেই সময় মন্দির নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় 75,000 টাকা। মন্দির তৈরিতে সময় লেগেছিল 9 বছর। 1242 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন এই মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়েছিল। এখনও প্রতি বছর এই দিনটিতে মন্দিরের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই মন্দিরটি নবরত্ন শৈলীর, কিন্তু দালান রীতিতে নির্মিত। মন্দিরের কিছু নকল জালনার নকশা করা রয়েছে। মন্দিরের চূড়া দ্বিতল বিশিষ্ট, 4টি করে রত্ন এবং শীর্ষে একটি, সব মিলিয়ে 9টি। নিস্তারিণী মা কালীরই এক রূপ। গর্ভগৃহে বেদির ওপরে প্রস্ফুটিত পদ্মদলের মধ্যে শায়িত শিবের ওপর দণ্ডায়মান মা কালীর মূর্তি। মাতৃমূর্তিতে কোনো উগ্রতা নেই, শান্ত স্নিগ্ধ রূপে মা এখানে বিরাজ করছেন। দীপান্বিত অমাবস্যায় এখানে জাঁকজমকপূর্ণভাবে পুজো দেওয়া হয়। এছাড়াও প্রতি জ্যৈষ্ঠ সংক্রান্তিতে মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ পুজো আর্চা হয়। এছাড়াও প্রতি অমাবস্যায় মায়ের পুজো চলে। মন্দিরের সামনে হাঁড়িকাঠ রয়েছে, যদিও পশু বলি বন্ধ হয়ে গিয়েছে অনেক দিন। পুজোর সময় আখ, চালকুমড়ো ইত্যাদি বলি দেওয়া হয়। উজ্জ্বলমণি দাসী মন্দিরের দায়িত্ব তার ভাসুর এবং দেওরের ছেলেদের ওপর দিয়েছিলেন। সেই থেকে তাদের পরিবারের ছেলেরাই এই পুজো দায়িত্ব নিয়ে করে আসছে। এবার গন্তব্য সামনেই থাকা পাল চৌধুরী বাড়ি। ওই যে দেখা যাচ্ছে গোলঘর, শুনলাম ওটি নাকি পাল চৌধুরীদের নহবতখানা। তার সামনেই এই গলিতে পাল চৌধুরীদের পুরনো বাড়িটি। প্রায় 250 বছর আগে
এই অঞ্চলে বাড়িটি বানিয়েছিলেন কৃষ্ণপান্তি। পর্ণকুটিরে জন্মেও যিনি নিজের অধ্যাবসা এবং কর্মদক্ষতার জেরে সম্পন্ন ব্যবসায়ী তথা জমিদার হয়েছিলেন। পরে পাল চৌধুরী উপাধি লাভ করেন তিনি। প্রায় 300 ঘর বিশিষ্ট এই জমিদার বাড়িটিকে ছোটোখাটো প্রাসাদই বলা যায়, যদিও বাড়ির সিংহভাগ অংশই এখন ভগ্নপ্রায়। পাশেই রয়েছে পাল চৌধুরীদের পূর্বতন ভদ্রাসন। বড় কালো দরজাটি বন্ধ, দুর্গাপুজোর সময় খোলা হয় শুনলাম। এখানেই পাশেই একই ভিতের ওপরে প্রতিষ্ঠিত জোড়া শিব মন্দির। মন্দিরে টেরাকোটার কাজ আছে। এই মন্দিরটি এখন বন্ধ, গ্রিল দিয়ে ঘেরা, কিন্তু বাইরে থেকে দেখতে অসুবিধা হয় না। সত্যি অপূর্ব সেই পোড়ামাটির কাজ। অবাক হয়ে দেখছিলাম আমরা। পাল চৌধুরীদের বাড়ি থেকে এবার এগোলাম চূর্ণী নদীর দিকে। চূর্ণী এমনিতে পাশ দিয়েই বইছে, তবে আমরা যাব ঝুলন্ত সেতু দেখতে। তাতে এক ঢিলে 2 পাখি হয়ে যাবে। এসেছি ঝুলন্ত সেতুর কাছাকাছি। রানাঘাট বেড়াতে এলে এটিও কিন্তু এখন অন্যতম দ্রষ্টব্য। সেতুতে যাওয়ার রাস্তার পাশে সুদৃশ্য উদ্যান। রানাঘাট পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনেই এই সেতু। রানাঘাটের সঙ্গে আইসতলার সংযোগ রক্ষা করেছে এই সেতুটি। চূর্ণী নদীর ওপরে এই ঝুলন্ত সেতুটি কিন্তু বেশ সুন্দর। এবারে চলুন সেতুটির ওপরে একটু উঠি আমরা। একটা জিনিস বেশ ভালো লাগলো, সেতুটি দিয়ে বাইক বা টোটো যেতে দেওয়া হয় না। এর আগে গোপালনগরে ইছামতির ওপরে ঝুলন্ত সেতুটিতে দেখেছিলাম বাইক, টোটো, রিক্সা ইত্যাদির অবাধ যাতায়াত। এখানে অবশ্য সেই ঝঞ্ঝাটটা নেই। নিচ দিয়ে বয়ে চলেছে চূর্ণীর কাজল কালো জল। সবুজের মাঝ বরাবর বয়ে চলা নদীর সৌন্দর্যও কিন্তু কম নয়। এখান থেকে তা ভালো মতোই উপলব্ধি করা যায়। আমিও তাই সেতুতে উঠে একটু নদীর সৌন্দর্যেই মন দিলাম। রোদটা আপাতত নেই, তাই সেতুর ওপরেই ঘোরাঘুরি করলাম দুজন বেশ খানিকক্ষণ। এবারে এখান থেকে যাওয়ার পালা। দুপুর অনেকক্ষণ হয়ে গিয়েছে। চলে এসেছি সোজা রানাঘাট স্টেশনের সামনে। এখানেই রয়েছে আদর্শ হিন্দু হোটেল। রানাঘাটে এখন অনেক রেস্তোরাঁ বা হোটেল রয়েছে, দুপুরে বা রাতে খাওয়ার কোনো অসুবিধেই নেই। তবে এই হোটেলে আসার অন্য একটা কারণও আছে। শোনা যায় প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই হোটেলকে দেখেই নাকি আদর্শ হিন্দু হোটেল নামে অসাধারণ সেই উপন্যাসটি লিখেছিলেন। ব্যাপারটা সঠিক না হলেও একটা জোক কিন্তু আছেই। 1962 সাল নাগাদ গোপীনাথ কুণ্ডু এই হোটেল চালু করেন।
এখন যেখানে হোটেল, ঠিক তার পিছনেই ছিল বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের বাড়ি। সেখানেই সপরিবারে বাস করতেন গোপীনাথবাবু। সেই বাড়ির সামনেই তিনি হোটেলটি চালু করেন। বৈদ্যনাথ আবার ছিলেন বিভূতিভূষণের আত্মীয়। সেই সূত্রে বিভূতিভূষণ কিন্তু মাঝে মধ্যে আসতেন এই বাড়িতে। ব্যাস, এরপর দুয়ে দুয়ে চার করে নিতে কারোর অসুবিধে হয়নি। কিন্তু বাস্তবে দেখা যায় যে আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটি এই হোটেল চালুর প্রায় 20 বছর আগে লেখা। হোটেলের কর্ণধারাও সে কথা কিন্তু অস্বীকার করেননি, তবে ব্যবসায়িক স্বার্থে তারা এই রটনায় বাধাও দেননি। এ প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, হাজারি ঠাকুর না থাকলেও এই হোটেলের খাবার কিন্তু যথেষ্ট সুস্বাদু এবং জনপ্রিয়। এখানে খেতে আসা মানুষের ভিড়ই বলে দিচ্ছে তা। আমরাও দেরি না করে বসে পড়লাম, না হলে আবার টেবিল ফাঁকা পাওয়া মুশকিল এখানে। এবারে তো খাওয়া দাওয়ার পালা। এসে গিয়েছে ভাত, শুরু করে দিয়েছেন আমার স্ত্রী। আমরা নিয়েছি ভাত, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, লাউয়ের তরকারি, ডাল আর খাসির মাংস। বই পড়া বাঙালির কাছে আদর্শ হিন্দু হোটেল এই নামটা একটা আলাদা তাৎপর্য রাখে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কারণে তো বটেই। আদর্শ হিন্দু হোটেলে এসে, মানে রানাঘাট এসে আদর্শ হিন্দু হোটেলে খাওয়া হবে না, এটা কিন্তু ভাবা হয় না। একটা নস্টালজিয়া জড়িয়ে আছে এই হোটেলের সঙ্গে। একদম স্টেশনের পাশেই এই হোটেলটি। সেই জন্য আজকে দুপুরের খাবার, আমাদের মধ্যাহ্ন ভোজন এই আদর্শ হিন্দু হোটেলে আমরা সারবো। আমাদের খুব খারাপ লাগে না, ভালোই লাগছে। আমি বহুবার আগে এসেছিলাম, বহুকাল আগে, প্রায় বছর 10 আগে একবার এসেছিলাম এই হোটেলে। তখনও খাবার খেয়েছিলাম, বেশ ভালোই ছিল, এখনও আছে। আমরা তো বিভিন্ন খাবার নিয়েছি, সেগুলো আপনাদের দেখালাম। তাহলে আদর্শ হিন্দু হোটেলে আমরা একটু মধ্যাহ্ন ভোজন সারি, তারপরে তো আমরা যাবো, আমাদের রানাঘাট ভ্রমণ এখনো বাকি আছে, সেসবগুলো সারবো আমরা। আগে মধ্যাহ্ন ভোজন এই নস্টালজিক হোটেলে। তবে একটা কথা এই বেলা বলে দিই, এখানে কিন্তু ভাত, ডাল, তরকারি, মাছ বা মাংস সবই আলাদা করে নিতে হয়। এমনকি চাটনি, পাঁপড় বা সালাডও আপনাকে আলাদা করেই কিনে নিতে হবে। 1 প্লেট মাটন কষা 320 টাকা 4 পিস। আমাদের মোট খরচ হলো দুজনের 465 টাকা। আর একটা কথা, এখানে কিন্তু গাড়ি পার্ক করতে ভীষণ অসুবিধা হবে। আমাদেরও অনেকটা দূরে গাড়ি রেখে আসতে হয়েছে। এই ব্যাপারটা যারা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু মাথায় রাখবেন। জব্বর খাওয়া হলো দুপুরে। এবার এখান থেকে রওনা দিয়েছি আমরা, যাচ্ছি অবকাশ পার্ক। রানাঘাটে এখনও অনেক কিছুই দেখা কিন্তু বাকি, তবে সেই সব বেড়ানো নিয়ে ফিরে আসবো সামনের পর্বে। থাকবে হিজুলি ফরেস্ট এবং চাপড়ায় ফুলের ক্ষেত দেখার সুন্দর অভিজ্ঞতাও। রানাঘাটে আসা যাওয়ার ক্ষেত্রে বলি, কলকাতা থেকে ট্রেন এবং বাস দুভাবেই সহজেই আসা যায় এখানে। থাকার জন্য আছে বেশ কিছু হোটেল, গেস্ট হাউসও। পরের পর্বে সেই সবই জানিয়ে দেবো বিশদে। আজ তাহলে এখানেই শেষ করি। ফিরে আসছি সামনের বুধবারে রানাঘাট ভ্রমণের 2য় পর্ব নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।